আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সেল ইনজুরি নিয়ে। কিভাবে করে ঘটে সেল ইনজুরি, হোয়াট হ্যাপেন্ড এন্ড হাউ মেনি টাইপস অফ আর দেয়ার। আসলে দুই ধরনের সেল ইনজুরি হয়ে থাকে, একটা আমাদের রিভার্সিবল সেল ইনজুরি অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ইরিভার্সিবল সেল ইনজুরি। আর সেই সাথে সেলের ডেথও হয়ে থাকে, নেক্রোসিস সেল ডেথ অ্যান্ড অ্যাপোপ্টোসিস, এই দুই ধরনের সেল ডেথ হয়ে থাকে। সো আজকে আমরা দেখব কিভাবে করে একটা নর্মাল সেলের মধ্যে ইনজুরি হয় এবং কি কি ধরনের প্রসেসিং এখানে হতে পারে। সো লেটস স্টার্ট। সো দ্যাটস লুক অ্যাট হেয়ার, এটা একটা নর্মাল সেল। আর এই নর্মাল সেলটা কিন্তু আছে কোন পর্যায়ে? হোমিওস্ট্যাসিস পর্যায়ে। সো হোমিওস্ট্যাসিস পর্যায়ে দ্যাট মিনস এটা একটা নর্মাল কন্ডিশন অ্যান্ড অ্যাকচুয়ালি এখানে এভরিথিং ইজ পারফেক্টলি অল রাইট। সো এখানে আমি ছোটো করে লিখে দিচ্ছি অল রাইট। এখন যখন এই কোষটাকে আমরা স্ট্রেস দিব, কি দিব? স্ট্রেস দিব। মাইক্রোবায়োলজিক্যাল স্ট্রেস, রেডিওলজিক্যাল স্ট্রেস, ডাজেন্ট ম্যাটার তুমি কোন ধরনের স্ট্রেস এই সেলটাকে দিচ্ছ। সো সেলটাকে স্ট্রেস দেওয়ার সময়, মানে সেলটা যখন স্ট্রেস পাবে, সো এটা কি করবে? অ্যাডাপ্ট হওয়ার ট্রাই করবে। এটা হবে ওই এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট হতে চেষ্টা করবে। আসলে এখানে একটা এক্সাম্পল দিই, যখন তুমি একটা কাজ করো, তো তুমি নর্মালি একটা কাজ করছো, কাজ করার সময় তুমি সেই কাজটাকে এক্সেসিভ পর্যায়ে যখন নিয়ে যাচ্ছ, যখন এক্সেসিভ পর্যায়ে কাজটা যাবে, তখন কিন্তু তুমি কি করবা? নিজেকে ওই এনভায়রনমেন্টের সাথে, ওই পরিবেশের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করবা। দেন ধীরে ধীরে তোমার কাজের গতি বাড়াবা এবং তুমি কাজটাকে অনেক দ্রুত করতে পারবা ওই পরিবেশের সব কিছু বুঝে টুঝে। ঠিক একই সেম থিংগুলো ঘটে কিন্তু একটা সেলের মধ্যে। সো সেলটাতে স্ট্রেস দেওয়া হলে এই সেলটা একইভাবে কাজ করবে ওর নিজেকে ওই এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করার জন্য। নাও আলটিমেটলি যখন এই সেল অ্যাডাপ্ট করতে ফেল হবে, তখন কিন্তু ঘটবে আমাদের সেল ইনজুরি। সো অ্যাডাপ্ট হতে ফেল করলো, অর্থাৎ ইনএবিলিটি টু অ্যাডাপ্ট করতে পারছে না ওই পরিবেশের সাথে, তখনই সেল ইনজুরি। এখন আসে আসল পয়েন্টে। তো অনেকে মনে করে থাকে সেল ইনজুরি মানেই হচ্ছে সেল ডেথ। নো, সেল ইনজুরি কখনোই সেল ডেথ না, দুটো সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস। তো এখানে সেল ইনজুরি মানে তোমার কি মনে হচ্ছে এটা কি সেলের ডেথ হয়ে যাওয়া? না, নেভার। এইখানে সেল ইনজুরি হওয়া মানে এটা একটা ছোট্ট লিটল চেঞ্জ, মানে শুধুমাত্র একটা পরিবর্তন ঘটে, সামান্য কিছু, যেখানে তোমার নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এগুলো সব কিছুই অক্ষত অবস্থায় থাকে। সো এর একটা স্টিল চান্স থাকে ও কাম ব্যাক করার এবং আগের পর্যায়ে ফিরে আসার, হোমিওস্ট্যাসিস পর্যায়ে ফিরে আসার, যেরকম নর্মাল ছিল সেরকম পর্যায়ে ফিরে আসার। সো এখানে খুবই মাইল্ড একটা ট্রান্সিয়েন্ট ঘটে এই সেল ইনজুরিটাতে, যেটাতে সে নিজেকে কাম ব্যাক করতে পারে, অর্থাৎ রিভার্স হতে পারে যে তার আগের পর্যায়ে। সো এই কারণে এই সেল ইনজুরিটাকে বলা হচ্ছে রিভার্সিবল সেল ইনজুরি, যেটা কিছু পরিবর্তনের মধ্য দিয়ে চেঞ্জ হয়ে নিজেকে আবার আগের পর্যায়ে নিয়ে যেতে পারবে। দেন এবার এই সেল ইনজুরিটা যদি আমার খুব বেশি ইনজুর্ড হয়ে যায়, সেভিয়ার হয়ে যায়, অর্থাৎ এখানে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড আদার্স যে আমাদের এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলোর অনেক বেশি পরিবর্তন ঘটে যায় অ্যান্ড এই সেলটা নিজেকে আর অ্যাডাপ্ট করতে পারতেছে না, কাম ব্যাক করতে পারতেছে না, নিজের ওই এলিমেন্টসগুলোকে সে রিকভার করতে পারছে না, তখন আমাদের হয় ইররিভার্সিবল সেল ইনজুরি। তো এই সেল ইনজুরিটা তখন ইররিভার্স হয়ে যায়, মানে সে নিজেকে রিভার্স করতে পারছে না। সো এই ইনজুরিটাতে সেলের কিন্তু মৃত্যু হয়, তখনই ঘটে আমাদের সেল ডেথ। তো এই সেল ডেথ আমার দুই ধরনের হয়ে থাকে, একটা আমাদের নেক্রোসিস সেল ডেথ অ্যান্ড অ্যাপোপ্টোসিস সেল ডেথ। সো এটা ছিল জাস্ট একটা সামারি, যে একটা সেলের মধ্যে ইনজুরি কীরকম করে হয় অ্যান্ড ইনজুরি হলে ওটা কীভাবে করে রিভার্সিবল হয় অ্যান্ড কীভাবে ইরিভার্সিবল হতে পারে। সো এটা ডিপেন্ড করে সম্পূর্ণ তার ক্যাপাসিটির উপরে অ্যান্ড স্ট্রেসটার উপরে। স্ট্রেস যত বেশি হবে অ্যান্ড ওর ক্যাপাসিটি সেই অনুযায়ী না হলে সেটা তখন মৃত্যুর দিকে যাবে, আর যদি সে নিজেকে কভার করতে পারে, সে পুনরায় রিভার্স করতে পারে, তাহলে সেটা আবার নর্মালে ফিরে আসবে। সো এই ছিল রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল। নেক্সট আমরা দেখব কিভাবে করে রিভার্সিবল ইনজুরিটার ভিতরে, মানে প্রসেসগুলো কিভাবে হয়, মানে কিভাবে সে নিজেকে সারিয়ে তোলে এবং নর্মালে পরিবর্তন হয়। এটার সম্পূর্ণ ভিতরে অনেক সুন্দর সুন্দর মেকানিজম আছে, যেটা আমরা জানবো। আর ইরিভার্সিবলেরও একইভাবে মেকানিজমগুলো আছে, কিভাবে করে ওর নেক্রোসিস পর্যায়ে যায় অ্যান্ড কীভাবে অ্যাপোপ্টোসিস হয়, আমরা এটা ডিটেলসে এভাবে ফ্লো চার্টে দেখে নেব। ওকে, সে পর্যন্ত ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।